চেঞ্জিং সেন্টেন্স নিয়ে করব। এখন চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যে ক্লাসটা, এই ক্লাসে আমরা কি কি জিনিসপত্র আলোচনা করব অ্যান্ড কি কি জিনিসপত্র আমাদের আসার মতো বলে মনে হয়, এই টপিকগুলো থেকে আলটিমেটলি খুব বেশি জিনিসপত্র আসে না। হ্যাঁ, মানে চেঞ্জিং সেন্টেন্স থেকে খুব বেশি ইনার অনেক কোয়েশ্চেনগুলো আসে না, কিন্তু তারপরও একটা সেকেন্ড ওয়েট। আচ্ছা, খুব বেশি জিনিসপত্র আসে না, কিন্তু তারপরও আমরা এই চেঞ্জিং সেন্টেন্স পার্ট থেকে মোটামুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 2 থেকে 3টা বিভিন্ন জায়গাতে পাবোই। ঠিক আছে, তো এই টপিকটা আমরা সেজন্য সেকেন্ড লেকচারে করব। এখন এই চেঞ্জিং সেন্টেন্স টপিকটাতে আমরা যদি বিভিন্ন বইপত্র খুঁজতে যাই, দেখব যে সিম্পল থেকে কমপ্লেক্সের জন্য 12টা রুলস, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের জন্য 12টা রুলস, এবং ভাইস ভার্সা। হ্যাঁ, এইগুলো থেকে মোটামুটি অনেকগুলো রুলস পড়তে হয়, এতগুলো পড়ে আমরা কভার করতে পারি না। তাই আমি মানে আমার এই নোটটা বানানো একদম নিজস্ব হ্যান্ডমেড বানানো, অ্যান্ড এই নোটটা অনেক বেশি কনভিনিয়েন্ট করা হয়েছে। লাইক আমরা মোটামুটি 15 থেকে 16টা স্টেপে একদম টোটাল জিনিসটা শিখে ফেলতে পারবো, কোনো ধরনের প্রবলেমস আর থাকবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা লাইক সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড 3টা একটা স্টেপের আন্ডারে দেখাইছি। একটা রুলস থেকে ওই 2টা আমরা একসাথেই সলভ করে ফেলবো। ঠিক আছে, আমাদের ওই হ্যাজার্ডটা এখানে কমে গেল। অলরাইট, তো আমরা এখানে দেখব মোট প্রায় আমরা 18টার মতো স্টেপ আছে, 17টার মতো স্টেপ, 18টা। আর আরেকটা পার্ট দেখব যে চেঞ্জিং সেন্টেন্সে আরও কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত একদম বেসিক, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সের পার্টগুলো আমরা অনেকেই জানি। দেখা গেছে যে আমাদের যদি একটা সেন্টেন্স দেয় সেটা আমরা করতে পারবো, কিন্তু রুলস জানাটা ইম্পর্টেন্ট, কজ রুলস জানলে আমরা ওই জিনিসটা অনেক কঠিন কঠিন শব্দ দিবে, অনেক কঠিন কঠিন বাক্য দিবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোয়েশ্চেনগুলোতে। তো যতই কঠিন দেখ না কেন, আমরা যদি রুলসটা জানি তা আমাদের জন্য ওইটা ট্যাকেল দেওয়া খুব ইজি হবে। প্রথম রুলসটা কি? প্রথম রুলসটা হচ্ছে যে যদি টু ইনফিনিটিভ থাকে, অর্থাৎ যদি টু যুক্ত বাক্য থাকে, কিংবা যদি ইন অর্ডার টু থাকে, আমরা জানি ইন অর্ডার টু, উইথ আ ভিউ টু, এই শব্দগুলো যদি থাকে, তখন এটাকে কমপ্লেক্স করার জন্য সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এই বাক্যগুলো আমরা ইউজ করি। এবং এটার কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড এবং অ্যান্ড সো। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে খুব বেশি রুলস থাকে না। কম্পাউন্ডের ক্ষেত্রে হয় অ্যান্ড থাকে, নতুবা বাট থাকে, অর থাকে, বা ইয়েট থাকে। মোটামুটি এইগুলাই হচ্ছে কম্পাউন্ডের বেসিক রুলস, কিন্তু তারপরও কিছু এক্সেপশন চলে আসে। এই স্টেপটার জন্য আমরা দেখব, যদি টু ইনফিনিটিভ থাকে, ইন অর্ডার টু থাকে, উইথ আ ভিউ টু, এই শব্দগুলো এই ফ্রেজগুলো কোনো বাক্যে আমরা দেখতে পাই, কমপ্লেক্স করার জন্য সো দ্যাট বসাই দিলেই হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখি, উইথ ইট রাইস টু গেট এনার্জি। তো আমরা বললাম কি, টু ইনফিনিটিভ থাকলেই সেটা সো দ্যাট বসাই দিলেই কমপ্লেক্সটা হয়ে যাবে, উই ইট রাইস সো দ্যাট উই ক্যান গেট এনার্জি। হ্যাঁ, এখানে এনবিতে নোটাবেন বলে দিছি যে ক্যান বা কুড বসবে, ক্যান অথবা কুড। কুড বসবে কখন? যখন আগের ফ্রেজের আগের ক্লজের বাক্যটা পাস্ট টেন্সে থাকবে, তখন কুড বসবে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান বসবে। এবং কম্পাউন্ডে খুব ইজি, কম্পাউন্ডে হচ্ছে আমরা শুধুমাত্র দেখব যে ওটাকে অ্যান্ড বসাই দিলেই, 2টা ক্লজ আলাদা করে মাঝখানে আমরা অ্যান্ড বসাই দিব, শেষ। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে হচ্ছে গতবার পড়লাম যে টু ইনফিনিটিভ থাকবে, এবার হচ্ছে টু ডট ডট টু। টু ডট ডট টু যদি থাকে তাহলে সো ডট ডট দ্যাট এটা বসে যাবে, এবং কম্পাউন্ডে গিয়ে ভেরি ডট ডট অ্যান্ড। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস, কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি কিন্তু বসাতেই হবে, নতুবা এটা হবে না। তো আমরা রুলসের অ্যাপ্লিকেশনটা দেখি এক্সাম্পলে, দ্যাট ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এটার কমপ্লেক্স করতে গেলে আমরা দেখব দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ক্যারি দ্য লোড। আচ্ছা, একটা জিনিস এখানে একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে ক্যান নট আমরা কিন্তু আলাদা করে লিখি, ক্যান নট কিন্তু আলাদা কোনো বাক্য না, আলাদা কোনো বাক্য না, সরি, আলাদা কোনো শব্দ না। হ্যাঁ, ক্যান নট সবসময় একসাথে লিখতে হয়, এটা আমরা কমন মিস্টেকটা করি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম সেটা ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ক্যারি দ্য লোড, এবং এটার কম্পাউন্ডে গিয়ে হবে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড ক্যানট ক্যারি দ্য লোড। একইভাবে নোটাবেনে দেখিয়ে দিয়েছি যে ক্যান নট বা কুড নট হবে সেইটার আগের ক্লজের টেন্সের উপর ডিপেন্ড করে পরবর্তী ক্লজের এই ক্যান বা কুডটা এটা বসাবো আমরা। আচ্ছা, খুব স্বাভাবিকভাবেই আরেকটা এক্সাম্পল আমরা দেখব, ইট ইজ টু ডিফিকাল্ট টু ইম্যাজিন। এইটার কমপ্লেক্স হবে ইট ইজ সো ডিফিকাল্ট দ্যাট, এবং কম্পাউন্ড হবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট দ্যাট ক্যান নট বি ইম্যাজিনড। অলরাইট, আচ্ছা,
একটা জিনিস এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ক্যানট বি, বির পরে কিন্তু আমরা জানি সবসময় V3 হয়, ইমাজিন্ড, হ্যাঁ, এটা যাতে ভুল না হয়। আচ্ছা, আমরা দুইটা স্টেপে মোটামুটি কিন্তু 6টা রুলস শিখে ফেলছি। আমরা যদি আলাদা করে শিখতাম, আমাদের এতক্ষণে 6টা রুলস আলাদা করে মুখস্থ করতে হতো। তাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, রুলসগুলো যদি মুখস্থ না করি, আমরা এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে প্রত্যেকটা স্টেপ থেকে একটা করে এক্সাম্পল আমরা খাতায় নোট করব আলাদা করে। এতে করে যেটা হবে, আমরা ওই জিনিসগুলোকে, ধরো 18টা স্টেপ আছে, 18টা যদি আমরা এক্সাম্পল লিখে নিই এভাবে করে, 18টা এক্সাম্পলে আমরা ওই পুরোপুরি কমপ্লিটিং সেন্টেন্সটাকে কভার করতে পারবো। আচ্ছা, থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে মোটামুটি সবাই জানি, যেহেতু এইচএসসি পাস করে আসছি, ইনস্পাইট অফ অর ডেসপাইট, হ্যাঁ, ডেসপাইট যেটাই থাকুক না কেন ওইটাকে কমপ্লেক্স করতে হয় দো বা অলদো দিয়ে, এবং সেটার কম্পাউন্ডে বাট বসে। হ্যাঁ, এতক্ষণ আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করছি, বাট এখন হচ্ছে দেখবো বাট বসবে। একটা সরি, একটা এক্সাম্পলে যাওয়ার আগে আমরা দুইটা বক্স করে আমরা যেটা দেখছি সেটা একটু শিখে নেই। সেটা হচ্ছে, ইনস্পাইট অফ অর ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় মেন সেন্টেন্সের ভার্বের ফর্ম অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজটি পরিবর্তন আসবে। আচ্ছা, যেমন কি সিম্পলে যদি আমরা দেখি বিইং আছে, হ্যাঁ, বিইং যদি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় সেটার পরিবর্তে হয় অ্যামিজার অর ওয়াজ ওয়্যার বসাবো, এবং কম্পাউন্ডে অ্যামিজার অর ওয়াজ ওয়্যার এটা বসাবো। এবার যদি সিম্পলে হ্যাভিং থাকে, অর্থাৎ ইনস্পাইড অফ এর পরে যদি হ্যাভিং থাকে, তাহলে এটা করার জন্য কমপ্লেক্সে হ্যাভ হ্যাজ অর হ্যাড বসাবো, এবং কম্পাউন্ডও সেম। এইটার আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে, ইনস্পাইড অফ হ্যাভিং ভাস্ট প্রপার্টিজ হি ইজ মাইজার, হ্যাঁ, হি ইজ মাইজার। আচ্ছা, এইটার কমপ্লেক্স কি? কমপ্লেক্স হচ্ছে দো হি হ্যাজ ভাস্ট প্রপার্টিজ হি ইজ মাইজার, অ্যান্ড এটার কম্পাউন্ড হচ্ছে হি হ্যাজ ভাস্ট প্রপার্টিজ বাট হি ইজ মাইজার। বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ইউজ করি দেখে আমরা বাটটা সাধারণত আমাদের মাথায় আসে না, বাট একটাই রুলস আছে, যেই রুলসে আমাদের বাট বসাতে হয়, সেটা হচ্ছে ইনস্পাইড অফ যুক্ত বাক্য থাকলে কিংবা যদি দো যুক্ত বাক্য থাকে সেটাতে কম্পাউন্ড করতে গেলে আমরা বাট বসাবো। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই আগের রুলসে আমরা যে হ্যাভিং থাকলে সেটা কি হয়, হ্যাভ হ্যাজ বসে, সেজন্য ইনস্পায়ার্ড অফ হ্যাভিং এর জন্য আমরা দো হি হ্যাজ বসিয়েছি। আরেকটা সেকেন্ড রুলসে আমরা দেখব, ইনস্পায়ার্ড অফ ওয়ার্কিং হার্ড, হ্যাঁ, হি ডিড নট সাকসিডেড ইন লাইফ, হি ডিড নট সাকসিড ইন লাইফ, অলদো হি ওয়ার্কড হার্ড হি ডিড নট সাকসিড ইন লাইফ। আর আরেকটা হচ্ছে, হি ওয়ার্কড হার্ড বাট ডিড নট সাকসিড ইন লাইফ। আচ্ছা, এরপরে আরেকটা রুলস যেটা কিনা আমাদের ইউজুয়ালি স্যাররা কখনো শিখায় না, বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনস্টিড অফ অর ইন লিউ অফ। হ্যাঁ, এটা কিন্তু একটা এক্সেপশন কেস, এটা আমাদের সচরাচর আমরা এইচএসসি লেভেলে শিখি না, কিন্তু অ্যাডমিশনে কিন্তু এই এক্সাম্পলটা দিয়ে প্রচুর কোয়েশ্চেন এসেছে। সেটা হচ্ছে ইনস্টিড অফ এবং ইন লিউ অফ। এটা করার জন্য রুলসটা মোটামুটি সেমই, যে কমপ্লেক্সে দো অলদো বসবে এবং কম্পাউন্ডে বাট বসবে, বাট এটার অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে, ইনস্টিড অফ টেকিং ইকোনমিক্স আই টুক ইংলিশ। এটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে কমপ্লেক্স করার সময় আমরা যেটা বসাইছি সেটা হচ্ছে, দো আই ডিড নট টেক ইকোনমিক্স আই টুক ইংলিশ, এবং এটা কম্পাউন্ডে হচ্ছে আই ডিড নট টেক ইকোনমিক্স বাট টুক ইংলিশ। নোটটা খেয়াল করো, নোটটা হচ্ছে ইনস্টিড অফ বা ইন লিউ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় পাস্ট টেন্সের নেগেটিভ ফর্ম বসাতে হয়। অর্থাৎ প্রথম রুলটা হচ্ছে, এখানে পাস্ট টেন্স বসাতে হবে প্রথম ক্লজে, এবং এর সাথে সাথে এটার কিন্তু নেগেটিভ ফর্ম বসবে। অর্থাৎ ইনস্টিড অফ টেকিং ইকোনমিক্স এইটাকে আমরা বসাইছি যে দো আই ডিড নট টেক ইকোনমিক্স আই টুক ইংলিশ। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলবে, যেটা হচ্ছে দো আই আই টেক ইকোনমিক্স এভাবে বসাবে আই টুক ইংলিশ। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় করতে অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। সেটা হচ্ছে, ইনস্টিড অফ বা ইন লিউ অফ থাকলে সেটার পাস্ট টেন্সের নেগেটিভ ফর্মটা বসাতে হবে, খেয়াল রাখতে হবে, এক্সেপশন রুলস। এরপরে আমরা আগে ক্লাসে আলোচনা করছি যে জিরান্ড জিনিসটা কি। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, জিরান্ড, এখানে জিরান্ডের দুইটা রুলস আছে। প্রথম স্টেপের রুলসটা হচ্ছে, সিম্পলের ক্ষেত্রে যদি উইদাউট প্লাস জিরান্ড থাকে, এইটা একটা রুলস, এবং স্টেপ 6-এ দেখতে পারবো বাই প্লাস জিরান্টের একটা রুলস আমরা শিখব। যদি উইদাউট প্লাস জিরান্ট থাকে তাহলে ইফ অর আনলেস বসবে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অর বসবে। হ্যাঁ,
একটা এক্সাম্পল দেখে ফেলি, উইদাউট আর্নিং মানি ইউ ক্যানট লিড আ হ্যাপি লাইফ। এটার কমপ্লেক্স কি? ইফ ইউ ডু নট আর্ন মানি ইউ ক্যানট লিড আ হ্যাপি লাইফ, এবং এটা কমপ্লেক্স হচ্ছে আর্ন মানি অর ইউ ক্যানট লিড আ হ্যাপি লাইফ। তার মানে উইদাউট প্লাস জিরান্ট যদি থাকে তাহলে আমরা ইফ বসাবো বা আনলেস, হ্যাঁ আনলেস যদি বসাই তাহলে এটার বাক্যটা কেমনে হবে? সেটা হচ্ছে আনলেস ইউ ডু নট আর্ন মানি ইউ ক্যানট লিড আ হ্যাপি লাইফ। কিংবা যদি এটাকে আমরা উল্টিও লিখতে পারি, সেটা হচ্ছে ইউ ক্যানট লিড আ হ্যাপি লাইফ আনলেস ইউ ডু নট আর্ন মানি। ঠিক আছে, এটা কিন্তু এভাবেও করা যায়, যে যেভাবে খুশি সেভাবে করতে পারো। আচ্ছা, এরপরে নোটটা আমরা একটু দেখি। নোটটা হচ্ছে উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্সের পরিবর্তে আনলেস কমপ্লেক্স করা যায়। যদিও কম্পাউন্ডের নিয়মটা একই থাকবে, হ্যাঁ অর্থাৎ এই কথাটা একটু আগে বললাম যে ইফ প্লাস নেগেটিভ করার ক্ষেত্রে, অর্থাৎ ইফ ইউ ডু নট আর্ন মানি, এইটার পরিবর্তে আমরা আনলেস দিয়ে করতে পারি কিভাবে? ইউ ক্যানট লিড আ হ্যাপি লাইফ আনলেস ইউ আর্ন মানি। ঠিক আছে, এটাও কিন্তু করা যায়। আর কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একই থাকবে। আচ্ছা, এখানেও সেম একটা রুলস আমরা আনলেস দিয়ে করছি, সেটা হচ্ছে উইদাউট রিডিং মোর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এটা কিভাবে করা যায়? আনলেস ইউ রিড মোর ইউ ওয়ন্ট পাস ইন দ্য এক্সাম, এবং এটার কম্পাউন্ড হচ্ছে রিড মোর অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। আচ্ছা, মোটামুটি একই রুলস কিন্তু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে বাই প্লাস জিরান্ট যদি থাকে তাহলে, অর্থাৎ বাই প্লাস জিরান্ট মানে হচ্ছে যেমন এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি বাই প্লাস ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এটার জন্য ইফ বসবে, বাট ইফের ক্ষেত্রে এটা নেগেটিভ ফর্মটা বসবে না। হ্যাঁ, উইদাউটের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করছি যে ইফের সাথে কিন্তু নেগেটিভ ফর্ম বসে, কিন্তু এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে ইফের পরে নেগেটিভ ফর্মটা বসবে না। এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে একই, জাস্ট ইফটা বসে যাবে এবং এটার মোটামুটি যে সিম্পল ফর্মটা আছে সেই ফর্মটা বসে যাবে। সিম্পল ফর্ম বলতে কি বোঝাচ্ছি? সেটা হচ্ছে জিরানটা থাকবে না, জিরানটা একদম ভেঙে সিম্পল ফর্ম বসে যাবে, অর্থাৎ ওয়ার্কিং থেকে ইউ ওয়ার্ক হার্ড এইভাবে বসে যাবে। ঠিক আছে, আর কম্পাউন্ড করার সময় আমরা উইদাউট থাকার জন্য আমরা অর বসিয়েছি, কিন্তু বাই থাকার জন্য আমরা অ্যান্ড বসাবো। এটা আমরা কিন্তু রুলস ওয়াইজ যদি চিন্তা নাও করি, আমরা কিন্তু বাক্যের যে অর্থটা আছে সেই অর্থ যদি করি সেটা কিন্তু আমরা অর্থ দিয়েও বুঝতে পারবো। সেটা হচ্ছে উইদাউট আর্নিং মানি, এটা একটা শর্ত বোঝাচ্ছে, হ্যাঁ এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে। তাই যেহেতু কন্ডিশন বোঝাচ্ছে তাই সেহেতু আমরা এখানে অর বসাবো, হ্যাঁ। আর যেহেতু বাই দ্বারা কোনো কন্ডিশন বোঝাচ্ছে না, তাই যখন আমরা কম্পাউন্ড করব তখন সেখানে আমরা অর বসাবো। ঠিক আছে, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে বাট কেন বসিয়েছি? কারণ এখানেও একটা কন্ডিশন বোঝাচ্ছে যে এটা হলে ওটা হবে না, হ্যাঁ। তাই আমরা কিন্তু অর্থগত দিক থেকেও কিন্তু আমরা এটা রুলস মুখস্থ না করেও ধরে ফেলতে পারবো যেখানে কি বসবে, অ্যান্ড বসবে, বাট বসবে না অর বসবে। অলরাইট। আচ্ছা, এরপরে স্টেপ 7-এ আমরা জিরান্টের আরেকটা ফর্ম দেখব, যেটা শুধুমাত্র যদি জিরান্ট থাকে, এখানে বাই নেই কিংবা উইদাউটও নেই, শুধুমাত্র জিরান্ট দিয়ে যদি আমরা সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে গোয়িং টু মার্কেট আই বট আ শার্ট। এইটা করার জন্য আমরা জানি যে একদম একটা কমন রুলস হচ্ছে অ্যাজ, সিন্স এবং ওয়েন। অ্যাজ সিন্স কখন বসাবো? যখন আমরা কারণ বোঝাবো, যখন আমরা সময় দিয়ে বোঝাবো তখন আমরা ওয়েন বসাবো। এটা মোটামুটি আমরা সবাই পারি, যে আমরা এক্সাম্পলটাই ফলো করলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে গোয়িং টু মার্কেট আই বট এ শার্ট, এটার কমপ্লেক্স করবো হচ্ছে ওয়েন আই ওয়েন্ট আ মার্কেট আই বট আ শার্ট। আচ্ছা, এখন এই যে কথাটা, যে এই ক্লজের এখানে ওয়েন্ট কেন হলো? ওয়েন্ট হলো কারণ এইটার সিম্পল সেন্টেন্সে এই পাশের ক্লজটা আমরা পাস্ট টেন্সে আছে, এখানে আই বট আ শার্ট আছে। তাই যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাই এটা কমপ্লেক্স করার সময় আমরা দুইটা ক্লজকেই আমাদের পাস্ট টেন্সে নিতে হবে। তাই আমরা যখন ওয়েন দিয়ে বাক্যটা স্টার্ট করছি তখন আমরা ওয়েন টু মার্কেট বসিয়েছি, ওয়েন আই গো টু মার্কেট বসাই নাই। আচ্ছা, তেমনি ভাবে কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট অ্যান্ড বসাই দিয়ে, অ্যান্ড বা অ্যান্ড সো বসাই দিলে হয়ে যাবে। যেমন হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড, অর অ্যান্ড সো যেটাই বসাই না কেন, অ্যান্ড সো বট আ শার্ট। মোটামুটি একদম সহজ রুলস। আরেকটা এক্সাম্পল দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওয়ার্কিং হার্ড উই সাকসিডেড ইন লাইফ, হি সাকসিডেড ইন হিজ লাইফ। আচ্ছা,
এখানেও কি আছে, এখানেও আছে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকার জন্য এখানে আমরা এই ক্লজটাকেও পাস্ট টেন্সে বসাতে হবে। তাই সিন্স হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড ইন হিজ লাইফ, এবং কম্পাউন্ড করার সময় হি ওয়ার্কড হার্ড অ্যান্ড সাকসিডেড ইন লাইফ। একদম সহজ রুলস, জিরান্ড দিয়ে মোটামুটি 3টা স্টেপে আমরা জিনিসগুলো শেষ করতে পারলাম। আচ্ছা, এরপরে আরেকটা কমন ব্যাপার হচ্ছে বিইং, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। এই যুক্ত জিনিসগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক আসে। অর্থাৎ আমরা এইচএসসি লেভেলে কিন্তু বিইং, বিকজ অফ দিয়ে অনেক বাক্য শিখছি, বাট অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়িং টু, এই এক্সেপশন কেসগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বেশি আসে। তাই এই স্টেপটা আমরা একটু খেয়াল রাখবো। এই স্টেপটা কিন্তু একদম সহজ, অর্থাৎ অন অ্যাকাউন্ট অফ যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় একই রুলস যুক্ত সেমনি সিন্স, অ্যাজ বা বিকজ বসাই দিব। যেমন একটা এক্সাম্পল দেখি, বিইং পুয়ার হি ক্যানট লিড দ্য ফ্যামিলি, এটা অ্যাজ হি ইজ পুয়ার হি ক্যানট লিড দ্য ফ্যামিলি, এবং কম্পাউন্ড করার সময় আমরা দেখব যে হি ইজ পুয়ার অ্যান্ড হি ক্যানট লিড দ্য ফ্যামিলি। আচ্ছা, এরপরে আরেকটা রুলস হচ্ছে, আরেকটা এক্সাম্পল হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং। আচ্ছা, এইটার ক্ষেত্রে সেম, আমরা সিন্স বসাই দিলেই হয়ে যাবে, এবং দুইটাকেও কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ক্লজই রাখি। হ্যাঁ, আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু কমাটা উঠাই না, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা একটা ক্লজ বানায় ফেলি। হ্যাঁ, তাই সেই জন্য আমরা জাস্ট কমপ্লেক্স করার সময় মাই ইলনেস যেহেতু ছিল, তাই সেটাকে আমরা সিন্স আই ওয়াজ ইল এভাবে বসিয়ে দিলেই হবে। নোটটা কি? নোটটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ এ নাউন থাকলে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় এটা অ্যাডজেক্টিভে পরিণত হবে। যেমন এইমাত্রই বললাম যে ইলনেসটা ইল হয়ে যাবে, যেমন ইলনেসটা ইল এবং মেইন ক্লজটিকে বি ভার্ব বসবে। ঠিক আছে, বিকজ অফ মাই ইলনেস সেটা হয়ে গেছে যে সিন্স আই ওয়াজ ইল। হ্যাঁ, তেমনি বিইং পুয়ারটা হয়ে গিয়েছে যে সিন্স হি ইজ পুয়ার। ঠিক আছে, তেমনি ডিউ টু ফগ আই ডিড নট গো টু কলেজ, as it was fog I did not go to college, it was fog and I did not go to college। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নোটেও লিখে দিয়েছি, সেটা হচ্ছে ফগ, স্নো, রাফ ওয়েদার, হ্যাঁ, কোল্ড রেইনিং, কিংবা কোনো ধরনের ঋতু কিংবা কোনো ধরনের সাল নিয়ে যদি সিম্পল সেন্টেন্স গঠন করা হয়, তখন সেইটার সাবজেক্ট করার ক্ষেত্রে, অর্থাৎ সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড করার ক্ষেত্রে সেটা সাবজেক্ট কিন্তু ইট হবে, সেটা সাবজেক্ট কিন্তু দেয়ার হবে না। আমরা কমন মিস্টেক করি, যেমন হচ্ছে আমি বলে দিই কি মিস্টেকটা আমরা করি। আমরা ডিউ টু ফগ আই ডিড নট গো টু কলেজ, এইটার যদি আমরা কমপ্লেক্স করতে দিই, আমরা অনেকেই করে ফেলবো যে অ্যাজ দেয়ার ওয়াজ ফগি, কিংবা অ্যাজ ইট ওয়াজ ফগি, কিংবা আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাজ দেয়ার ওয়াজ ফগ। হবে না, এটা একটাও হবে না। অ্যাপ্রোপ্রিয়েট যে কমপ্লেক্স ওয়ার্ড সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে অ্যাজ ইট ওয়াজ ফগ, অর্থাৎ ফগ যেরকমভাবে আছে এটা ফগটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এবং সেইটার যে সাবজেক্টটা সেটা কিন্তু কখনো ইট ছাড়া অন্য কিছু হবে না। সেটা কিন্তু অনেকে আমরা বসাই দিই দেয়ার ওয়াজ, হ্যাঁ, এটা কিন্তু হবে না। তাই এটা খেয়াল রাখতে হবে যে যে কোনো ধরনের ঋতু বা যে কোনো ধরনের কন্ডিশন বলতে ফগ, স্নো, রাফ ওয়েদার এগুলো যদি থাকে তাহলে এটা সাবজেক্ট অবশ্যই ইট বসাতে হবে। আচ্ছা, এটা কিন্তু সেন্টেন্স এররও অনেক সময় কোয়েশ্চেনে আমরা পাইছি, সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স দিয়ে এভাবে বসিয়ে দিয়ে সেখানে হচ্ছে দেয়ার ওয়াজ ফগ এভাবে বসিয়ে দিয়েছে, সেটার এররটা ফাইন্ড আউট করতে বলছে। তাই এই রুলসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে পরের স্টেপটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি মানে কি? ভি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ভি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তাই রুলটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি হ্যাভিং প্লাস ভি3 থাকে তাহলে কমপ্লেক্স করার সময় ওয়েন এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড বসবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, হ্যাভিং গন টু মার্কেট আই বট আ শার্ট, কিংবা আই বট দ্য শার্ট, ওয়েন আই হ্যাড গন টু মার্কেট আই বট দ্য শার্ট। এখানে কি করছি? সেটা করছি হচ্ছে ওয়েন বসাই দিছি, এবং আমরা আগেই বলছি সেটা হচ্ছে কি, যে যদি এই ক্লজটাতে যদি আমাদের পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু দুইটা ক্লজে আমাদের পাস্ট টেন্স বসাতে হবে যখন আমরা কমপ্লেক্স করব। তাই সেই জন্য আমরা ওয়েন আই হ্যাড গন টু মার্কেট এভাবে বসিয়েছি, ওয়েন আই হ্যাড গন টু মার্কেট, এবং তার পাশাপাশি কমা দিয়ে আই বট দ্য শার্ট এটা করছি, এবং কম্পাউন্ড করার সময় আই হ্যাড গন টু মার্কেট অ্যান্ড বট দ্য শার্ট সেম।
হ্যাঁ, তেমনি ভাবে এক্সাম্পলটা কি, দ্য সান হ্যাভিং সেট আই রিটার্নড হোম। When the sun had set, I returned home. The sun had set and I returned home. Alright. এবং স্টেপ টেনটাও একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, ইন দ্য স্প্রিং, এই টাইপ যুক্ত যখন আমরা দেখব যে একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা দেখা মাত্রই আমরা ওয়েন ইট ইজ, ওয়েন ইট ওয়াজ, এটা দিয়ে আমরা কমপ্লেক্স করা স্টার্ট করে দিব, তাইলেই হয়ে যাবে। যেমন হচ্ছে দ্য কাকু সিংস ইন স্প্রিং। ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে দ্য কাকু সিংস ওয়েন ইট ইজ স্প্রিং, কিংবা ওয়েন ইট ইজ স্প্রিং দ্য কাকু সিংস, এভাবেও বলতে পারি। এবং এটা কম্পাউন্ড করার ক্ষেত্রে জাস্ট দুইটা ক্লজকে আলাদা করে মাঝখানে অ্যান্ড বসাই দিব, দ্যাটস ইট। আচ্ছা, তো তেমনি স্টেপ 11টাও সেম, স্টেপ 11টাও মোটামুটি সেম। কেমন? স্টেপ 11টা হচ্ছে অ্যাট দ্য টাইম বা ডিউরিং যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন ডিউরিং সামার, অ্যাট দ্য টাইম থাকে, তাহলে আমরা কি বসা দেবো, তাহলে আমরা জাস্ট আগের রুলসটার মতোই ওয়েন বসাই দিব এবং অ্যান্ড বসাই দিব। এক্সাম্পলটা হচ্ছে ডিউরিং সামার ইট বিকামস হট, তেমনি কমপ্লেক্স হচ্ছে ওয়েন ইট ইজ সামার ইট বিকামস হট, এবং কম্পাউন্ড হচ্ছে ইট ইজ সামার অ্যান্ড বিকামস হট। আচ্ছা, তেমনিভাবে স্টেপ 12, এগুলো কিন্তু একদম সহজ, এই জন্য আমরা একদম তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি। স্টেপ 12টা হচ্ছে যে যদি প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল থাকে। পার্টিসিপল কি? পার্টিসিপল কিন্তু আমরা আগেই বলছি, হ্যাঁ, পার্টিসিপল ফর্ম হচ্ছে যে লিভিং, হ্যাঁ, এটা কিন্তু পার্টিসিপল ফর্ম। যেমন হচ্ছে লিভিং, ফ্লোয়িং, এগুলো হচ্ছে আমাদের পার্টিসিপল ফর্ম। তাই যদি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল থাকে বা পাস্ট পার্টিসিপল থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করার সময় হু, হুইচ, দ্যাট এভাবে বসাই দিব এবং কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যান্ড বসাই দিব। যেমন এক্সাম্পল হচ্ছে দ্য পিপল লিভিং ইন দিস এরিয়া আর রিচ। আচ্ছা, এটাকে কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ড করার সময় জাস্ট অ্যান্ড বসাই দিতে হবে, এবং কমপ্লেক্স করার সময় জাস্ট দ্য পিপল হু আর লিভিং। যদি অন্য কিছু থাকে, অবজেক্ট থাকে, তাহলে এটার ক্ষেত্রে হুইচ, হ্যাঁ, হুইচ বসে যাবে। যেমন দ্য রিভার ফ্লোয়িং বিসাইড দ্য সিটি, ওইটার ক্ষেত্রে কি হবে? দ্য রিভার হুইচ অর দ্যাট, দ্য রিভার হুইচ ইজ ফ্লোয়িং বা রিভার দ্যাট ইজ ফ্লোয়িং। ঠিক আছে, তেমনি আরেকটা এক্সাম্পল হচ্ছে দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল। সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করছি, সেটা হচ্ছে দ্য কার হুইচ ইজ ইম্পোর্টেড অর হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে জাস্ট অ্যান্ড বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ। কিন্তু আমরা এই জন্যই বলছি যে এই সবগুলোকে, জাস্ট এই স্টেপগুলোকে আমরা আলাদা করে নোট করে জাস্ট একটা করে এক্সাম্পল মনে রাখলে আমরা পুরোপুরি কমপ্লিট সেন্টেন্সটাকে আমরা সহজে শিখতে পারবো। এবার এবার যে স্টেপগুলো আসবে এগুলো অনেক সহজ, আমরা এগুলো রুলস না দেখেও বলতে পারি, কিন্তু রুলস আমরা শিখবো। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আর নাউন যদি থাকে, তাহলে আমরা এটাকে যেভাবে করে করব সেটা হচ্ছে হু, হুইচ, দ্যাট একই রকমভাবেই করব। যেমন হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, এটাকে কিভাবে করব? আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, তেমনি আর ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, এটাকেও কিভাবে করব? আ বয় হু ইজ ডিসঅনেস্ট সাফার্স ইন লাইফ। এবং এটা কম্পাউন্ডের ক্ষেত্রে খুব সহজ, জাস্ট দুইটা ক্লজে ভাগ করে আমরা অ্যান্ড বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, এইটার রুলসটা কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। হ্যাঁ, আমি এটা একটু ঠিক করে দিব, অ্যাডজেক্টিভ অর না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আচ্ছা, এর পরের ফর্মটা কি? এর পরের স্টেপটা হচ্ছে ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। আমরা আগেই বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমরা চিনি, যেমন হচ্ছে ফ্লাইং কিংবা যে কোনো ধরনের আইএনজি যুক্ত থাকলেই সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। ঠিক আছে, তো এখানে রুলসটা হচ্ছে ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কিভাবে করব? ওয়েন, দ্যাট, হু, হুইচ এভাবেই করতে পারবো। যেমন আই স আ বার্ড ফ্লাইং, এখানে একটা ভার্ব আছে, মাঝখানে একটা অবজেক্ট আছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল আছে। তাই এটা করার সময় আমরা জাস্ট ওই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটার জায়গায় আমরা ওইটার আগে হুইচ অর ওয়েন কিংবা আমরা দ্যাট, হু এগুলো বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা দেখছি কি আই স এ বার্ড ফ্লাইং, ওইটাকে আমরা জাস্ট ফ্লাইং এর জায়গায় বসাইছি হুইচ ওয়াজ ফ্লাইং। ঠিক আছে, এবং আমরা কম্পাউন্ড করার সময় অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং এভাবে করলেই হয়ে যাবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আই স হিম রিডিং, ওইখানে রিডিং এর পরিবর্তে জাস্ট আমরা বসাবো কি? হি ওয়াজ রিডিং। ঠিক আছে, হু ওয়াজ রিডিং। ঠিক
ঠিক আছে, হু ওয়াজ রিডিং কিংবা ওইটার কম্পাউন্ড করার ক্ষেত্রে অ্যান্ড হি ওয়াজ রিডিং বসাই দিলে এইভাবেই হয়ে যাবে। তেমনি স্টেপ 15টাতে কি আছে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, এইটা কি? ভার্ব হচ্ছে নর্মাল আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাতে স আছে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে, অর্থাৎ এখানে লেম ম্যান দেওয়া আছে। লেম হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে ম্যান। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি যদি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই ফরম্যাটে কোনো একটা সেন্টেন্স থাকে, কোনো একটা সিম্পল সেন্টেন্স থাকে, যেমন হচ্ছে আই স এ লেম ম্যান, এটাকে কমপ্লেক্স করার সময় আমরা জাস্ট ওই অ্যাডজেক্টিভ প্লাস নাউন যে ফর্মটা আছে ওইটাকে জাস্ট আমরা চেঞ্জ করে ওইটার পরিবর্তে হু, উইচ, দ্যাট এগুলো বসাই দিলে হয়ে যাবে। যেমন আই স এ লেম ম্যান, ওইটার পরিবর্তে হবে হচ্ছে আই স এ ম্যান হু ওয়াজ লেম। অ্যাডজেক্টিভটাকে আমরা লাস্টে নিয়ে ওইটার আগে হু এবং তারপরে ওইটার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাই দিব। ঠিক আছে, কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা আগেই জানি দুইটা ক্লজ বসাই দিতে হবে, মাঝখানে অ্যান্ড বসাই দিতে হবে। তেমনি আলাদাভাবে এটাকে আরেকভাবেও করা যায়, যেমন হচ্ছে আই স এ লেম ম্যান, এটাকে কিন্তু এইভাবেও করা যায়, যেমন হচ্ছে ইট ইজ আই হু স এ লেম ম্যান, ইট ওয়াজ আই হু স এ লেম ম্যান। তেমনি কম্পাউন্ড করার সময় ইট ওয়াজ আই অ্যান্ড স এ লেম ম্যান। ঠিক আছে, এভাবে করেও করা যায়। এবং আমরা স্টেপ 16 দেখতে পাচ্ছি। স্টেপ 16টা অনেক বেশি সহজ, এটাকে এইভাবে নাও মনে রাখলেও চলে, কিন্তু রুলসটা হচ্ছে বি ভার্ব যুক্ত সেন্টেন্স অর প্রিন্সিপাল ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে করব, ইট ইজ অর ইট ওয়াজ, তারপর হচ্ছে মাঝখানে কিছু একটা বসবে এবং তারপরে আমরা হু, উইচ, দ্যাট এগুলা বসাবো। আচ্ছা, যেমন এক্সাম্পল কি, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথের কমপ্লেক্স কি, ইট ইজ হেলথ। যেমন হচ্ছে আমরা বললাম যে ইট ইজ এর পরে একটা ডট ডট বসবে, তেমনি ওই ডট ডটটাই হচ্ছে ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ। ঠিক আছে, এইভাবে করেই আমরা এই ধরনের সিম্পল সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করতে পারি। এই ধরনের সেন্টেন্সগুলোকে সাধারণত কম্পাউন্ডে আমরা ব্যবহার করি না, এগুলো সাধারণত কম্পাউন্ড ফর্ম হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা স্টেপ 17-এ দেখতে পাচ্ছি যে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি যুক্ত যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে করে করতে পারি। আচ্ছা, আই নো হিম টু বি অনেস্ট, হ্যাঁ, এইটার কমপ্লেক্স করব, জাস্ট দ্যাট বসাই দিলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আই নো হিম টু বি অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। হ্যাঁ, এটা জাস্ট এতটুকুই করলেই হয়ে যাবে, এটার তেমন কিছু আহামরি এক্সেপশন রুলস নেই। যেমন হচ্ছে টু বি যুক্ত যদি কোনো থাকে তাহলে সেটা পরিবর্তে দ্যাট বসে যাবে, যেমন আই নো হিম টু বি অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আচ্ছা, স্টেপ 18টা একটু আসে। স্টেপ 18টা হচ্ছে শিওরলি, সার্টেনলি, সাডেনলি। এই টাইপের যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে তাহলে ওইটার পরিবর্তে ইট ইজ শিওর দ্যাট, ইট ইজ সার্টেন দ্যাট, কিংবা ইট ইজ সাডেন দ্যাট অর ইট ওয়াজ সাডেন দ্যাট। সাডেনের ক্ষেত্রে কিন্তু ওয়াজ অর ইজ দুইটাই বসতে পারে। হ্যাঁ, তেমনি আমরা একটা রুলস দেখি, সার্টেনলি হি হ্যাজ ডান ইট, এটাকে আমরা কিভাবে করব, এটা আমরা করব হচ্ছে জাস্ট ইট ইজ সার্টেন দ্যাট, এটা করলেই হয়ে যাবে। তেমনি যদি আমরা সাডেন দিয়ে কোনো বাক্য ইউজ করতে চাই, যেমন একটা এক্সাম্পল যদি দেই, যেমন সাডেনলি হিজ ফাদার ডাইড, ওটাকে আমরা কিভাবে করব, ওটাকে আমরা করব হচ্ছে ইট ওয়াজ সাডেন দ্যাট হিজ ফাদার ডাইড। এখানে কিন্তু আমরা বলছি যে সাডেনের ক্ষেত্রে ওয়াজ অর ইজ দুইটাই বসে, কিন্তু ইট ইজ শিওর দ্যাট, ইট ইজ সার্টেন দ্যাট এটার ক্ষেত্রে ওয়াজ বসে না। ঠিক আছে, আচ্ছা, তেমনি আমরা একটা এক্সাম্পল বললাম, সেটা হচ্ছে সাডেনলি হিজ ফাদার ডাইড, ওটা হচ্ছে ইট ওয়াজ সাডেন দ্যাট হিজ ফাদার ডাইড। এইটাই মোটামুটি এই যে 18টা রুলস আমরা দেখলাম, এই 18টা রুলস দিয়ে কিন্তু আমরা চেঞ্জিং সেন্টেন্সের সব কিছু কভার করে ফেলছি। অর্থাৎ আমরা যখন বিভিন্ন কোচিং করছি তখন আমরা দেখা যায় যে অনেকগুলো রুলস আমাদের প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা করে লিখতে হইতো, এটা না করে আমরা একটা স্টেপে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করব প্রত্যেকটাই শিখে ফেলতে পারলাম। 18টা রুলসের মধ্যেই আমরা শিখলাম। অ্যান্ড আমরা যখন প্র্যাকটিস করব জাস্ট একটা স্টেপের আন্ডারে একটা রুলস যদি খাতায় লিখে ফেলি হয়ে যাবে। এছাড়া আমরা চেঞ্জিং সেন্টেন্সে আর কি কি দেখতে পাই, যেমন চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, কিংবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এগুলোও কিন্তু আসে। এগুলো কিন্তু একদম সহজ, এই জন্য আমরা এগুলো এই লেকচার শিটের আন্ডারে দেই নেই। যেমন হচ্ছে
অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কিভাবে করে আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে লাইক ওইটাকে কি করতে হয়, ওই অক্সিলারি ভার্বটাকে আগে এনে ওইটার নেগেটিভ ফর্ম করতে হয়, এটা একদম একটাই রুলস আছে, তাই ওটাকে আমরা করি নাই। আর সেকেন্ডটা হচ্ছে যখন আমাদের কি থাকে যেমন হচ্ছে ডাজ, এইগুলো দিয়েও কিন্তু একটা হয়, যেমন হচ্ছে আমি যদি বলি যে মাসুদ নেভার গোজ টু ক্লাব, এটাকে ইন্টারগেটিভ কিভাবে করব, ওটাকে আমরা করব যে ডাজ মাসুদ এভার গো টু ক্লাব। মানে এই সহজ জিনিসগুলো কিন্তু আমরা পারি, তাই এগুলোকে আমরা লেকচার শিটের আন্ডারে দেই নাই। তেমনি আমরা জানি যে এক্সক্লামেটরি কিভাবে করতে হয়, হাউ কোন ক্ষেত্রে বসে, হোয়াট হোয়াট কোন ক্ষেত্রে বসে, হ্যাঁ এগুলো কিন্তু একদম সহজ, তাই এগুলোকে আমরা দেই নাই। তেমনি জাস্ট একটা জিনিসটা আমরা খেয়াল রাখবো, একটা জিনিস এখানে দিছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা এটা অনেক বেশি পরিমাণে আসে অনেক ক্ষেত্রে। তো সেইটার জন্য জাস্ট একদম বুলেট মার্কিংয়ে দেখাই দিছি যে কোনগুলোর ক্ষেত্রে কি কি হয়। যেমন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অ্যালন, অনলি এটা থাকলে নাথিং বাট বসে, এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, জাস্ট অ্যাজ সুন অ্যাজ, ওইটার কথা কিন্তু লাস্ট ক্লাসও বলছি, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে কি হয়, ওটার পরিবর্তে নো সুনার হ্যাড বসবে এবং কমার পরিবর্তে দ্যান বসে যাবে, আর বাকিটা যে অ্যাজ ইট ইজ বসে যাবে। আমরা জানি মাস্ট থাকলে ক্যানট বাট হয়, অলওয়েজ থাকলে নেভার হয়। এগুলো একদম কমন অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর ফর্ম। এবং তারপরও একদম বেসিক কিছু জিনিস আছে, যেমন কিনা আমরা অনেক ক্ষেত্রে জানি যে জাস্ট ওই নেগেটিভ ফর্মটা বসায় দিলেও হয়ে যায়। যেমন হচ্ছে একটা এক্সাম্পল যদি দেই যে শি ইজ রেসপন্সিবল টু হার ডিউটিস, হ্যাঁ এটার নেগেটিভ ফর্ম কী হবে, সেটা নেগেটিভ ফর্ম হচ্ছে শি ইজ নট ইরেসপন্সিবল টু হার ডিউটিস। হ্যাঁ মানে হচ্ছে ওই যে রেসপন্সিবল পার্টটা আছে ওইটার নেগেটিভ ফর্মটা বসায়ে তার আগে নট বসাই দিব। এভাবে কিন্তু একদম অহরহ অনেক অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করি, যে জাস্ট ওই মেইনটাকে ধরো রেসপন্সিবল আছে কিংবা অন্যান্য যে কোনো কিছু থাকে, হ্যাপি থাকে, তাহলে হ্যাপির ক্ষেত্রে ওইটার নেগেটিভ ফর্মটা বসাবো যে আনহ্যাপি, এবং বসায়ে তার আগে নট বসায় দিলেই আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা করে ফেলতে পারি। আচ্ছা, এইটাই মোটামুটি আমাদের চেঞ্জিং সেন্টেন্স থেকে বিশ্ববিদ্যালয়ে আসে। অলরাইট, তো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের যত রুলস আছে আমরা কিন্তু সবগুলো আমরা কভার করছি, ঠিক আছে। আমরা গত ক্লাসে শিখছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ টেন্সের ক্ষেত্রে যে চেঞ্জগুলো আসে সেটা কিভাবে হয়, এবং আই টেল ইউ যে চেঞ্জিং সেন্টেন্স থেকে কম হলেও 2 থেকে 3টা পাবাই, সেটা হতে পারে সিম্পল থেকে কমপ্লেক্স আসছে, সেটা হতে পারে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসছে, সেটা হতে পারে যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আসছে। তাই এই জিনিসগুলো কিন্তু